জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। জুলাই অভ্যুত্থানে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরাই তখন প্রতিরোধের শক্তি হয়ে উঠেছিল। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন 2024 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, একটি বিপ্লব কিভাবে সংগঠিত হয় ও দেশ গঠনে সামনে এগিয়ে যায় তা বাংলাদেশ থেকে দেখার সুযোগ রয়েছে আন্তর্জাতিক বিশ্বের অতিথিদের। গণঅভ্যুত্থান পরবর্তী 100 দিন পেরিয়ে নতুন বাংলাদেশে বিদেশি বন্ধুদের স্বাগত জানিয়ে কথা বলেন তিনি। ঢাকার রাজপথে হেঁটে দেয়াল চিত্রে তারুণ্যের ইতিহাস, ঐতিহাসিক লড়াই ও অর্জনের সাক্ষী হতে বিদেশি বন্ধুদের আহ্বান জানান ডক্টর ইউনূস। আঞ্চলিক স্বার্থ রক্ষায় 80 দেশের 2 শতাধিক আলোচক নিয়ে রাজধানীতে এই আয়োজনে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। Barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. Historical opportunity to walk through Dhaka streets and watch the walls along the streets painted with colorful paintings expressing the emotions and aspirations of young people, painted where there was a lull between the killing spree. Anybody watching them cannot but be amazed by the power of the expressions young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার এখনও আইনি কাঠামো দাঁড় করাতে পারেনি বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সংবিধান নতুন করে লেখা হবে কিনা তা নির্ধারণে এক টেবিলে বসাতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় বক্তারা আরও বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে সংবিধানের অনেক জায়গায় যৌক্তিক সংস্কার করতে হবে। কনস্টিটিউশন যদি আমরা মানি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তো হতে পারে না। দেয়ার ইজ নো প্রভিশন ফর ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং আমরা ওটা কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রেভলিউশন করেছি। রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে যে নতুন সংবিধান হবে না সংবিধানে জাস্ট সংশোধনী হলেই সেই সংশোধনীতে কাজ হবে। আমি আশা করব যে সব পক্ষকে এক টেবিলে বসানোর উদ্যোগ এই সরকার নিতে পারে। আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের ভুল কৌশলের খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত আলোচনায় তিনি বলেন, ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে, এ নিয়ে হতাশার কিছুই নেই। স্বল্প পরিসরে হলেও ব্যাংকিং খাতের দুর্নীতি দূর করতে উদ্যোগ হাতে নিয়েছে বর্তমান সরকার। এই সময় শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব না হলে সংস্কারের পথ মসৃণ হবে না। বিগত সরকার দেশের আর্থিক ও জ্বালানি খাতকেও গিলে ফেলেছে বলে অভিযোগ করেন এই অর্থনীতিবিদ। যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। রং অনেকগুলি পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি
এগুলো কারেক্ট করতে একটু সময় লাগবে। তবে সুখের বিষয় যে আমরা সাপোর্ট পাচ্ছি মানুষের, সংস্কারটাও একটু ডিফিকাল্ট। তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো হয়তো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। প্রতিটি জেলা উপজেলার স্টেডিয়ামগুলো পর্যায়ক্রমে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি আরো বলেন, এই শিশুরা খেলাধুলায় সফলতার মাধ্যমে যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে তার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় জুলাই আন্দোলনের শহীদ ফায়াজের আত্মত্যাগে স্মরণে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান তার বাবা। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি। রংপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে 2,20,00,000 টাকার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুরে বিভাগের 44 শহীদ পরিবারের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। পরিবার প্রতি 5 লাখ টাকা চেক তুলে দিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে বাংলাদেশ। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, তালিকার বাইরে থাকা শহীদ পরিবারের আবেদনের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া শেষে 3 দিনের মধ্যে বাসায় চেক পৌঁছে দেওয়া হবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা। তারা বলেন, স্বাধীনতার চেতনার কথা বলে আওয়ামী লীগ মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে। আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই, আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। প্রত্যেকে যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে, এক একজন বীর সৈনিক, তাদের বীরত্বের কাছে আমরা মাথা নত করি। দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। অনেক অপ্রাপ্তির পরেও সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই আস্থা ধরে রাখতে হবে। বিকেলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, তারা ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। এবং ছাত্র জনতাই তাদের উপর সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি বৌদ্ধ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে, মিনিমাম যে জিনিসগুলো চাইছে, তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না।
হামলা মামলা সহ বিগত সরকারের আমলে নানা নির্যাতনের পরও যারা রাজপথে টিকেছিল তাদেরকেই নেতা হিসেবে বেছে নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পদবির জন্য প্রতিযোগিতাকে রেষারেষির পর্যায়ে না নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩য় জাতীয় কাউন্সিল শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর জাহিদ হোসেন বলেন, আলোচনা সমালোচনা না হলে নেতৃত্ব বিকশিত হয় না, তাই দলের নেতাদের অভ্যন্তরীণ গঠনমূলক সমালোচনা মেনে নিতে হবে। যারা বাংলাদেশের রপ্তানি আয়ের খাত টেক্সটাইলকে হুমকির মুখে ঠেলে দিতে চায় তাদের রুখতে বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। আপনাদের নেতা নির্বাচিত করবেন, রাজপথে কারা ছিল, কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা কারারুদ্ধ হয়েছিল, তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। আলোচনা হবে, সমালোচনা হবে এবং মনে রাখতে হবে আলোচনা সমালোচনা না হলে নেতৃত্ব বিকশিত হয় না। নেতৃত্ব বিকশিত হতে হলে আপনাকে প্রশংসাও শুনতে হবে, সমালোচনাও শুনতে হবে। মুক্তিযুদ্ধে অবদান রাখা সবাইকে স্বীকৃতি দিতে হবে, কেবল একজনকে জাতির পিতা বলা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মহানগর যুবদলের সমাবেশে কথা বলেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আখ্যা দিয়ে গুম, খুন, লুটপাট, গণহত্যা চালিয়েছে। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বলেন, কেউ যদি বলে সংস্কার করতে 5 বছর লাগবে, সেটি দেশের জনগণ মেনে নেবে না। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সংস্কার চালিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা, নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন, মুজিববাদকে অপসারণ করা সহ সংবিধানের 32টি ইস্যু সংশোধনের প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উত্থাপন করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই। আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের জন্য রেখে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। বিগত 16 বছরে পাঠ্যপুস্তকে আওয়ামী লীগ রাজনৈতিক প্রচারণা সংযোজন করেছিল জানিয়ে সব শ্রেণীর পাঠ্য বই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি তাদের। পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা অন্তর্ভুক্তি, শিক্ষা অধিকার সংসদের প্রস্তাব শীর্ষক গোলটেবিল বৈঠকে শিক্ষাবিদরা বলেন, প্রতিটি বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে পরিমার্জন করতে হবে। এক্ষেত্রে নতুন শিক্ষাক্রম ও নতুন শিক্ষানীতির দিকে এগিয়ে যেতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বুদ্ধিজীবীরা বাংলাদেশের ইতিহাসের গতিপথকে পরিবর্তন করতে চেয়েছিলেন। 24-এর গণঅভ্যুত্থানকে যেন উপ ইতিহাস হিসেবে উপস্থাপন করা না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা জানান, সংক্ষিপ্ত সংস্করণে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 26 সালে নতুন ধারার শিক্ষানীতিতে 24-এর ইতিহাস সংযোজন করা হবে। স্বাধীন বাংলাদেশের স্বৈরাচার সরকার প্রতিষ্ঠায় যেসব ব্যক্তি এবং যে সমস্ত উপাদান সহায়ক ভূমিকা পালন করেছে সেসব ব্যক্তি এবং উপাদান পাঠ্য বই থেকে অপসারণ করে আমরা জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের বীরত্বগাথা সংযোজন করতে পারি। আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না, ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। ইতিহাসে যার যা অবস্থান সেটুকু যেন আমরা ন্যূনতম বিবেচনায় এটা রক্ষা করি।
শিক্ষাকে জাতীয়করণ, বেতন বৈষম্য দূর করা সহ নানা দাবিতে বরিশালে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলে এর আয়োজন করা হয়। বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে বিগত সরকারের জন্য, আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই বৈষম্যের বাহিরে রাখতে হবে। সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরিশাল মহানগরের সভাপতি সহ মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই আজিমপুরে ৮ মাসের কন্যা শিশু অপহরণ করা হয় বলে জানিয়েছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ঘটনায় জড়িত ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে গত মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় অপহৃত শিশুকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। তবে ঘটনায় জড়িত আরও 4 জনকে ধরার চেষ্টা চলছে বলে জানান র্যাবের মুখপাত্র। শুক্রবার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। শুধু মালামাল নিয়েই ক্ষান্ত থাকেনি তারা, নিয়ে যায় সেই বাসার 8 মাসের শিশু। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে, এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। আমরা মূলত যেটা পেয়েছি, তার সাথে 3 জন সদস্য ছিলেন, যা তার দেওয়া ভাষ্যমতে, যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন, এবং যে আমাদের যে ভিকটিম, তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন। এদিকে রাজধানীতে 2 শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে বাবা। সকালে পল্লবীর বাইগারটেক ব্যাপারী মার্কেট সংলগ্ন একটি বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ডিএমপির পল্লবী থানার এসআই সোহান মোল্লা জানান, ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত আহাদ 3 সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন। বেলা 11টার দিকে প্রতিবেশীরা 7 বছরের রোহান ও 3 বছরের মুসাকে রক্তাক্ত সহ আহত অবস্থায় আহাদকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন, আর আহত আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত 3rd DRMS ন্যাশনাল নেচার ফেস্টিভ্যাল 2024-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, পরিবেশের প্রতি ন্যায় বিচার করতে হলে জীবন আদর্শ বদলাতে হবে। এ সময় তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখে। পরে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আপনারা যখন রিকশায় চড়েন, এই রকম আওয়াজ পৃথিবীতে কোথাও নাই। আমি কোথাও শুনিনি এয়ারপোর্ট থেকে বের হলে আওয়াজে কান বিদীর্ণ হয়ে যায়। এখন এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনাকে আর হর্ন বাজাতে হবে না। আজকে থেকে শুরু করেন, দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে বাসায় চলে গেছেন। সাভারে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি কারখানায় এই অভিযান চালানো হয়। গেল কয়েক মাস ধরে কারখানাটিতে ট্যানারির বিষাক্ত বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছিলেন। হুমকির মুখে পড়ে জীববৈচিত্র্য পরিবেশ। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় ট্যানারির বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরির কয়েকটি মেশিন ভেঙে ফেলা হয় ও পুড়িয়ে দেওয়া হয় দূষিত কাঁচামাল। তবে অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যায়। তবে কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লার চান্দিনা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। শনিবার সকাল ৯টা থেকে চলা অভিযানে অন্তত ৩০০ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন। এ সময় তিনি জানান, উচ্ছেদ অভিযানে দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে উদ্ধারকৃত জায়গা সাধারণ মানুষের চলাচলের কাজে ব্যবহার হবে। তবে পুনরায় যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানের পাশাপাশি প্রশাসনের তৎপর থাকার পরামর্শ সাধারণ মানুষের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ-জোহর ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, উপদেষ্টা হাসান আরিফ সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিশিষ্টজনেরা। তাকে চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। তার মৃত্যুতে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উদযাপিত হয়েছে নবান্ন উৎসব 1431। দিনব্যাপী উৎসব ঘিরে চলছে নানা আয়োজন। নাচ, গান ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে চারুকলায় বকুলতলায় সকাল 7টা15 শুরু হয় জাতীয় নবান্ন উৎসব। 26তম নবান্ন উৎসবে নাচ, গানের একক ও দলীয় পরিবেশনা উপভোগ করেছেন উৎসবে সামিল হওয়া ব্যক্তিরা। নবান্ন উৎসব ঘিরে মেতেছেন নগরবাসীও। বাঙালি সাজে সজ্জিত হতে নারী, পুরুষ, শিশু, কিশোর সকলে মিলিত হয়েছে চারুকলার বকুলতলায়। আগতরা বলছেন, বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে বাচ্চাদের নিয়ে আসছেন নবান্ন উৎসবে। পরিস্থিতি যাই হোক, যতই আধুনিকতার ছোঁয়া আসুক, হেমন্তের নবান্ন সহ বাঙালি উৎসবে থাকবে সব সময়। সাথে এসেছি নাচ গান দেখছি, নবান্ন উৎসব। বাংলাদেশের কালচারটা এটা রিপ্রেজেন্ট করে। আমরা এরকম অনুষ্ঠানই আসলে খুঁজি, ভালো লাগে, বাচ্চারা দেখবে, জানবে। এগুলো যাতে প্রতি বছরে যদি হয় তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারি। আমাদের গোলা ভরা ধান যেমন তার আছে, সেই ধান যেন তার জীবনের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হয়, সেগুলো মনে করিয়ে দেওয়া। নাগরিক জীবনে যেন নবান্ন উৎসবের চেতনা, এর ঐতিহ্য, সেটি যেন আমরা সঞ্চারিত করতে পারি। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির শুদ্ধ বাংলা বানান ও এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশব্যাপী এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি। শনিবার সকালে চট্টগ্রামের ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাছাই পর্বে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2000 শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে ঢাকায় মূল পর্বে যাবার সুযোগ পাবেন নির্বাচিতরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্ম যাতে বাংলা ভাষা শুদ্ধ করে জানেন ও চর্চা করেন, সেজন্যই এমন আয়োজন। বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া সুন্দর হাতের লেখার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে আর্থিক সম্মাননা ও সনদ দেওয়া হয়। এবার ঢাকায় মূল পর্ব শেষে প্রথম স্থান অধিকারী বাংলাবিদকে 10 লাখ টাকা, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে 3 ও 2 লাখ টাকা মেধাবৃত্তি দেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ থেকে রোহিঙ্গা সন্দেহে অন্তত 70 অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে 30 জনই শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমার থেকে এসেছে বলে জানা গেছে। থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে দেখে মিয়ানমার সরকার। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দৃষ্টিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয় না। ব্যাপক নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে অনেকেরই গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। সমরাস্ত্রে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইরান। তারই নজির হিসেবে তেহরানের জাদুঘরের প্রদর্শন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র সহ অন্য প্রতিরক্ষা ব্যবস্থা। এ অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বাড়তে থাকায় নিজেদের সমরাস্ত্র প্রদর্শনে গুরুত্ব দিচ্ছে তেহরান। ইরান বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ
আঞ্চলিক শত্রুদের হামলা প্রতিহত করা কিংবা পাল্টা হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল খুব জরুরি। তবে পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে মুখ খোলেনি তেহরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের সমরাস্ত্র মজুতের মধ্যে অন্যতম। 1 অক্টোবর ইসরায়েলে হামলায় এই অস্ত্র ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে। এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে $2 লাখ কোটি। ইতিহাসে প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণ ছাড়িয়েছে $36 লাখ কোটি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঋণ বেড়েছে 6%। এর মধ্যে 4 মাসেরও কম সময়ে ঋণ বেড়েছে $1 লাখ কোটি। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে দেশটির ঋণ $35 লাখ কোটি ছাড়িয়েছে। পূর্বাভাস বলছে 2027 সালে এই ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির 106%, আর 2034 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির 122% পৌঁছাবে। এই ক্রমবর্ধমান ঋণ নিয়ে বরাবরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব অর্থনীতিতে। ভারতের উত্তরপ্রদেশের ঝান্সি শহরের একটি হাসপাতালে আগুন লেগে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বলছে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যদিও আরও তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই এনআইসিইউতে ভর্তি ছিল 54 শিশু, 44 জনকে উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্র 4 বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। পাশাপাশি উদ্ধার কাজেও ছিল ধীর গতি। নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো যৌথ মহড়া ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় সামরিক বাহিনী। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার সিতুবন্ডে রিজেন্সি উপকূলের এই মহড়ায় প্রায় 2000 সেনা অংশ নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা বিমান, সমুদ্র এবং স্থল পথের অভিযানে নিজেদেরকে শক্তিশালী করতেই প্রশিক্ষণ নিচ্ছেন। ট্যাঙ্ক, গোলাবারুদ, আক্রমণকারী হেলিকপ্টার দিয়ে যৌথ অবতরণ অভিযান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে। 4 দিনের কেরিস উমেরা 2024 মহড়াটি শুরু হয়েছে গত 13 নভেম্বর। খনিতে আটকে পড়া কয়েকশো অবৈধ শ্রমিককে অবশেষে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। পরিত্যক্ত একটি খনিতে অবৈধভাবে করা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে তাদের খাবার ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে অনেকেই উপরে উঠে আসেন। যারা আসতে পারেননি তাদের কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দিয়েছিল পুলিশ প্রশাসন। অবশেষে মানবাধিকার কর্মীদের চাপের মুখে পড়ে তাদের সহযোগিতা করতে সম্মত হয় পুলিশ। দক্ষিণ আফ্রিকার পশ্চিমে স্টিফটেইন খনিতে অনেক শ্রমিক এমনভাবে আটকা পড়েছেন যে তারা আর উপরে উঠতে পারছেন না। চলতি সপ্তাহে পুলিশি অভিযানের মুখে 1000-এর বেশি অবৈধ খনি শ্রমিক উপরে উঠে আসেন। তবে যারা খনিতে রয়ে গেছেন তাদের ভাগ্য হয়ে পড়েছে অনিশ্চিত। পুরনো খনিগুলোতে 4 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে মাসের পর মাস থাকতে পারেন শ্রমিকরা, কিন্তু খাবার আর পানি না থাকলেই অবনতি হয় পরিস্থিতির। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।